আজ আমরা এমন এক সাম্রাজ্যের গল্পে ডুব দেব যা শুধু শহর জয় করেই থেমে থাকেনি, রীতিমতো পাল্টে দিয়েছিল পুরো পৃথিবীর মানচিত্র আর ইতিহাসের গতিপথ। হ্যাঁ, আজ থেকে প্রায় ৭০০ বছর আগে জন্ম নেয়া অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের কথা বলছি। ইউরোপকে যারা শত শত বছর আতঙ্কে রেখেছিল, আবার একই সাথে শিল্প আর সংস্কৃতির এমন এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল যা ভাবলে আজও অবাক হতে হয়। তো চলুন, এই চমৎকার ঐতিহাসিক যাত্রায় আমরা দেখে নিই এই বিশাল সাম্রাজ্যের অভাবনীয় উত্থান, তাদের জটিল শাসন ব্যবস্থা, আর ঠিক কীভাবে এত বড় একটা শক্তির পতন ঘটে আজকের আধুনিক তুরস্কের জন্ম হল। আমাদের আজকের এই যাত্রায় মূলত ৫টি ধাপে এগোবো আমরা। ১. কনস্ট্যান্টিনোপলের পতন। ২. ক্ষমতা, রক্ত ও আনুগত্য। ৩. চমৎকার সোনালী যুগ। ৪. সমাজ, সহনশীলতা ও কফি। এবং সবশেষে ৫. একটি সাম্রাজ্যের সমাপ্তি। পর্ব ১. কনস্ট্যান্টিনোপলের পতন ১৪৫৩ এবং বিশাল কামান। ১৩০০ শতকের শেষের দিকে আনাতোলিয়ায় চরম বিশৃঙ্খলার একটা সুযোগ নিয়েছিল ওসমান নামের এক নেতার অধীনস্থ এক উপজাতি। তাদের এই গাজী বা ধর্মযোদ্ধা মানসিকতারাই কিন্তু তাদের অকল্পনীয় এবং দ্রুত বিস্তারের মূল চাবিকাঠি ছিল। ১৪৫৩ সালটা একটু মনে রাখবেন, কারণ এটা ছিল ইতিহাসের এমন এক বিস্ফোরক টার্নিং পয়েন্ট যা আক্ষরিক অর্থেই সবকিছু বদলে দিয়েছিল। একটু ভাবুন, তরুণ সুলতান দ্বিতীয় মেহমেদ সিদ্ধান্ত নিলেন তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের ১০০০ বছরের পুরনো হৃদয় কনস্ট্যান্টিনোপল শহরটি দখল করবেন। এমন একটা শহর যার দেয়ালকে সবাই মনে করত একদম অভেদ্য। তো এই অভেদ্য দেয়াল ভাঙার জন্য মেহমেদ কি করলেন? তিনি নিয়ে এলেন প্রযুক্তির চরম এক বিস্ময়, বিশাল আকারের সব কামান। এগুলো এতই ভারী আর অতিকায় ছিল যে একটা কামান সরাতেই শত শত মানুষের প্রয়োজন হতো। আর এই কামানের গোলায় শেষ পর্যন্ত কনস্ট্যান্টিনোপলে সেই বিখ্যাত দেয়াল ভেঙে কুড়িয়ে দেয়। আর এর ফলেই বাইজেন্টাইন সাম্রাজ্যের চূড়ান্ত সমাপ্তি ঘটে, আর বিশ্ব রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু পুরোপুরি শিফট হয়ে যায়, একেবারে গেম চেঞ্জার যাকে বলে। পর্ব ২. ক্ষমতা, রক্ত এবং আনুগত্য। সাম্রাজ্যের অভ্যন্তরীণ কার্যক্রম। এত বড় একটা সাম্রাজ্য তো আর এমনি এমনি টিকে ছিল না, তাই না? এর নিয়ন্ত্রণ ধরে রাখার অভ্যন্তরীণ পদ্ধতিগুলো ছিল অত্যন্ত সুশৃঙ্খল, কঠোর এবং সত্যি বলতে অনেক ক্ষেত্রেই বেশ নির্মম। অটোমানদের অসম্ভব সুশৃঙ্খল সামরিক শক্তির একটা বড় ভিত্তি ছিল দেবশিরমে সিস্টেম। জিনিসটা কি? বলকান অঞ্চল থেকে ছোট ছোট খ্রিস্টান বালকদের নিয়ে এসে ইসলামে দীক্ষিত করা হতো। এরপর তাদের দেওয়া হতো রীতিমতো হাড়হিম করা কঠোর সামরিক প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই তাদের মগজে একটা কথা গেঁথে দেওয়া হতো, সুলতানের প্রতি নিঃশর্ত আনুগত্য। আর এই বালকরাই বড় হয়ে তৈরি করত অটোমানদের বিখ্যাত এলিট ফোর্স, জেনিসারি বাহিনী। মজার ব্যাপার হলো, শুরুর দিকের জেনিসারিরা এতটাই সুশৃঙ্খল আর নিবেদিত প্রাণ ছিল যে তারা বিয়ে পর্যন্ত করতে পারত না, পুরো জীবনটাই ছিল সুলতানের জন্য উৎসর্গীকৃত। কিন্তু সময়ের সাথে সাথে এই দৃশ্যপট পুরোপুরি পাল্টে যায়। একটা সময় এই বাহিনীটা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে খোদ সুলতানরাই তাদের ভয় পেতে শুরু করেন। হ্যাঁ, তারা এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছিল যারা চাইলে সুলতানদেরও ক্ষমতাচ্যুত করতে পারত। তবে এই সিংহাসন টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে অন্ধকার আর মর্মান্তিক ঐতিহ্যটি ছিল ভ্রাতৃহত্যা বা ফ্র্যাট্রিসাইড। মানে একজন নতুন সুলতান ক্ষমতায় বসার পরপরই তার নিজের ভাইদের মৃত্যুদণ্ড দিতেন। শুনতে ভীষণ নির্মম লাগছে, তাই না? কিন্তু এর পেছনে তাদের একটা ঠান্ডা মাথার কৌশলগত যুক্তি ছিল, যে কোনো মূল্যে গৃহযুদ্ধ ঠেকানো, সাম্রাজ্যের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য পরিবারের রক্ত ঝরাতে, এমনকি নিষ্পাপ শিশুদের হত্যা করতেও তারা পিছপা হতো না। পর্ব ৩. চমৎকার সোনালী যুগ, স্থাপত্য, আইন এবং হারেম। রক্ত আর ক্ষমতার এই অন্ধকার দিকটা পেরিয়ে আমরা এবার প্রবেশ করছি সুলতান সুলেমানের জমানায়। ইউরোপ যাকে চিনত ম্যাগনিফিসেন্ট বা রাজকীয় হিসেবে, আর নিজের সাম্রাজ্যে তিনি ছিলেন দ্য ল গিভার বা আইন প্রণেতা। তার আমলেই এই সাম্রাজ্য এশিয়া, ইউরোপ আর আফ্রিকা এই ৩ মহাদেশ জুড়ে বিশাল আকার ধারণ করে। শুধু সামরিক শক্তিই কিন্তু সব নয়। এই সোনালী যুগে অটোমানরা স্থাপত্যের দিক থেকেও এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছিল। তারা আক্ষরিক অর্থেই ইস্তাম্বুলের আকাশরেখা বা স্কাইলাইনকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল। ব্লু মস্কের মতো চোখ ধাঁধানো সব নির্মাণ, বিশাল আকারের গম্বুজ তৈরির নিখুঁত ইঞ্জিনিয়ারিং আর মাস্টারফুল ক্যালিগ্রাফি, এসবই অটোমান স্থাপত্যের এমন এক উত্তরাধিকার যা শত শত বছর পরেও আজ আমাদের মুগ্ধ করে চলেছে। এবার একটা খুব ইন্টারেস্টিং জায়গায় আসি। অটোমান ইতিহাস মানেই তো টোপকাপি প্রাসাদের সেই বিখ্যাত হাউস অফ হারেম। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে হারেম বুঝি শুধুই রাজকীয় বাসভবন বা রানীদের আয়েশ করে থাকার জায়গা ছিল,
কিন্তু না, বাস্তবে এই হারেম ছিল সাম্রাজ্যের এক অন্যতম প্রধান রাজনৈতিক ক্ষমতা কেন্দ্র আর জটিল সব কৌশলের আতুরঘর। এই প্রাসাদের দেয়ালের আড়ালে বসে নারীরা আসলে কতটা ক্ষমতার চর্চা করতেন তার সবচেয়ে বড় উদাহরণ হলেন হুররেম সুলতান। একটু চিন্তা করুন, একজন সাধারণ দাসী হিসেবে হারেমে এসেও তিনি কেবল তার প্রখর বুদ্ধি আর রাজনৈতিক কৌশলে ভর করে অটোমান ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারীতে পরিণত হয়েছিলেন। একজন দাসী থেকে সাম্রাজ্যের অন্যতম প্রভাবশালী নারীতে রূপান্তর, এটি প্রমাণ করে হারেম সিস্টেমের ভেতরে নারীদের রাজনৈতিক ক্ষমতা আসলে কতটা শক্তিশালী ছিল। পর্ব ৪, সমাজ, সহনশীলতা এবং কফি, সাম্রাজ্যের দৈনন্দিন জীবন। প্রাসাদের ভেতরের এই প্রাসাদ ষড়যন্ত্র আর সামরিক দাপটের বাইরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনটা ঠিক কেমন ছিল, চলুন এবার এই বিশাল আর বৈচিত্র্যময় জনগোষ্ঠীর চমৎকার সমাজ ব্যবস্থাটা একটু ঘুরে দেখি। এত বিশাল একটা সাম্রাজ্য, এত ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, এদের সবাইকে শান্তিতে শাসন করা তো আর চারটিখানি কথা নয়। এর জন্য তারা একটি অসাধারণ কৌশল ব্যবহার করত, যাকে বলা হতো মিলেট সিস্টেম। এর মাধ্যমে অমুসলিম জনগোষ্ঠীকে নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালনের এবং নিজেদের সমাজ ও আইনকানুন পরিচালনার বেশ ভালো রকমের স্বাধীনতা দেওয়া হয়েছিল। অর্থাৎ ধর্মীয় সহনশীলতাকে তারা সাম্রাজ্য পরিচালনার একটা অত্যন্ত কার্যকর কৌশল হিসেবেই ব্যবহার করেছিল। আচ্ছা, এবার সম্পূর্ণ ভিন্ন একটা প্রসঙ্গে আসি। আধুনিক কফি হাউস সংস্কৃতির উৎপত্তি কোথায় বলতে পারেন? আমরা যে আজকাল বন্ধুদের সাথে ক্যাফেতে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিই, কফি খাই, কখনো কি মনে হয়েছে এই অভ্যাসের শুরুটা ঠিক কোথায় হয়েছিল? জানলে অবাক হবেন, এর উত্তরটাও কিন্তু এই অটোমান সাম্রাজ্যের ইতিহাসেই লুকিয়ে আছে। একদম ঠিক ধরেছেন, ইস্তাম্বুলের ঐতিহাসিক কফি হাউসগুলোই হলো আমাদের আজকের আধুনিক কফি সংস্কৃতির জন্মস্থান। কিন্তু এগুলো শুধু কফি খাবার জায়গা ছিল না, এগুলো ছিল সেকালের সবচেয়ে জীবন্ত বুদ্ধিবৃত্তিক কেন্দ্র। সাধারণ মানুষ সেখানে জড়ো হতেন আর সমাজ, দর্শন ও রাজনীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গভীর বিতর্কে মেতে উঠতেন। মানে আজকের দিনের সোশ্যাল মিডিয়া বা টকশোর কাজটা সেকালে এই কফি হাউসগুলোই করত। পর্ব ৫, একটি সাম্রাজ্যের সমাপ্তি, ইউরোপের রুগ্ন মানুষ থেকে আধুনিক তুরস্ক। আমরা সবাই জানি প্রতিটি বিশাল উত্থানেরই একটা অবধারিত পতন থাকে। শত শত বছর ধরে টিকে থাকা এই অজেয় সাম্রাজ্যের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। চলুন দেখি কিভাবে দুর্নীতি, সামরিক বাহিনীর মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ আর সময়মতো শিল্পায়নে ব্যর্থতা এই সুবিশাল শক্তির পতন ডেকে এনেছিল। ১৯ শতকে এসে পরিস্থিতি কিন্তু পুরোপুরি উল্টে যায়। ইউরোপে তখন শিল্প বিপ্লবের জোয়ার বইছে, আর অটোমান সাম্রাজ্য আধুনিকায়নের দৌড়ে বেশ অনেকটাই পিছিয়ে পড়ছে। যে সাম্রাজ্যের নাম শুনলে একসময় পুরো ইউরোপ থরথর করে কাঁপত, সেই তাদেরকেই ইউরোপের দ্রুত শিল্পোন্নত দেশগুলো দুর্বল ভাবতে শুরু করে। আর তখন থেকেই অটোমানদের গায়ে একটা নতুন তকমা সেটে দেওয়া হয়, দ্য সিক ম্যান অফ ইউরোপ বা ইউরোপের রুগ্ন মানুষ। পতনের এই টাইম লাইনটা ছিল খুবই দ্রুত আর নাটকীয়। ১৯ শতকে দুর্বল হয়ে পড়ার পর ১৯১৪ সালে সাম্রাজ্যটি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগ দেয়, আর এই সিদ্ধান্তটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। যুদ্ধে পরাজয় সবকিছু ছিন্নভিন্ন করে দেয়। এরপর ১৯২২ সালে শেষ সুলতান ষষ্ঠ মেহমেদের বিদায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয় অটোমান সালতানাত। তবে গল্পটা এখানেই শেষ নয়। এই বিশাল সাম্রাজ্যের ধ্বংসস্তূপ থেকেই মুস্তাফা কামাল আতাতুর্কের বলিষ্ঠ হাত ধরে জন্ম নেয় আজকের আধুনিক তুরস্ক। যে সাম্রাজ্যের একদিকে ছিল ভ্রাতৃহত্যার মতো হাড় হিম করা নির্মমতা, অন্যদিকে ছিল মিলেট সিস্টেমের মতো অনুকরণীয় ধর্মীয় সহনশীলতা। একদিকে সুলতানকে সিংহাসনচ্যুত করার মতো ভয়ঙ্কর জেনিসারি বাহিনী, অন্যদিকে কফি হাউসের সেই চমৎকার দার্শনিক আড্ডা। সেই বৈপরীত্য ঘেরা অটোমানের প্রভাব আজও ইস্তাম্বুলের মনোমুগ্ধকর স্থাপত্যে আর আমাদের প্রতিদিনের কফির কাপে বেশ ভালোভাবেই বেঁচে আছে। তো এবার আপনারাই ভাবুন, ৬০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বকে শাসন করা এই সাম্রাজ্যের এমন তীব্র সব বৈপরীত্যকে ইতিহাস শেষ পর্যন্ত কিভাবে মূল্যায়ন করবে? এই বিশাল ইতিহাস আমাদের বর্তমান বিশ্বকে বুঝতে কতটা সাহায্য করে, সেই চিন্তার খোরাকটুকু রেখেই আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।